তো আমরা লাস্ট ক্লাসটাই যেখান থেকে শুরু করে শেষ করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ একটা সেন্টেন্সের উপরে কন্ট্রোল এস্টাবলিশ করতে পারে। এবং আজকের ক্লাসে উই আর গোয়িং টু সি দ্যাট কিভাবে অ্যাডভার্ব ক্লজ বাক্যের উপরে নিয়ন্ত্রণ এস্টাবলিশ করে। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কি জানি। সো আমরা এখন শুরু করব হচ্ছে অ্যাডভার্ব ক্লজের আইডিয়াটা। চলেন আমরা শুরু করি যে অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। তো দেখেন, অ্যাডভার্ব ক্লজ যার নামের মধ্যেই অনেক কিছু লুকাইতে থাকে। তো আসেন শুরু করি। তো অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমরা জেনেছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভাই যেই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাকর্ডিংলি অ্যাডভার্ব ক্লজ জানার সময় আমরা মাথায় রাখবো যেই ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো আমরা বলবো ইট ইজ এ ক্লজ দ্যাট ইজ used as an adverb in a given sentence. এটা হচ্ছে এমন একটা ক্লজ যা বাক্যে কি করা হয়, অ্যাডভার্ব রূপেই ব্যবহার করা হয়। এখন আমাদের জানতে হবে যে অ্যাডভার্ব ক্লজের অ্যাডভার্ব কাকে বলে আর ক্লজ কাকে বলে। তো ক্লজ কাকে বলে আপনি কিন্তু জানেন, আমরা অলরেডি অনেক কথাবার্তা বলেছি ক্লজ কাকে বলে এই নিয়ে। এখন আমাদের জানতে হবে হচ্ছে এই যে অ্যাডভার্ব কাকে বলে এই নিয়ে। তো চলেন প্রথমে আমরা দেখি অ্যাডভার্ব কাকে বলে। এখন দেখেন, রাইটিং এর এই ক্লাসে এসে আসলে অ্যাডভার্ব কাকে বলে আপনাদের শেখানোর কিছু নেই, আপনারা জানেন অলরেডি। যেমন ধরেন আমি যদি বলি যে হি কেম ইয়েস্টারডে, এই যে ধরেন এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার হচ্ছে কেম। যদি আমি বলি কখন আসলো, আপনি বলবেন যে ভাই গতকাল আসলো। এই ইয়েস্টারডে হলুদ মার্ক করাটাই হচ্ছে অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব অফ টাইম, এটা আপনারা সবাই বুঝেন, এটা সময়কে বোঝায়। এটা বুঝেন না এমন কেউ কি আছেন? একটু মানে সবাইকে বুঝতে পারেন এই যে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, এটা বুঝতে পারেন সবাই? হ্যালো? Yes, sir. এটা আমরা সবাই বুঝি, ঠিক আছে। এখন এটা অ্যাডভার্ব অফ টাইম বুঝি কিভাবে? যখন বুঝি এইভাবে যে যখন হোয়েন দিয়ে প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাওয়া যায়, সেই অ্যান্সারটা হয় হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ টাইম। হোয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন আমি যদি বলি যে না, আমি বাক্যটা লিখবো এইভাবে যে হি কেম এট নাইট, তাহলে আমি যদি বলি কখন আসলো, উত্তর হবে রাতে আসলো, এট নাইট। তাহলে এটাই হবে অ্যাডভার্ব অফ টাইম, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, ইয়াস্টারডে একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট এখানে কি আছে, একটা এট আছে, তারপর হচ্ছে একটা নাইট আছে, অর্থাৎ দুইটা ওয়ার্ড। তাই এখানে যেহেতু একাধিক ওয়ার্ড আছে, তাই এটাকে শুধু অ্যাডভার্ব অফ টাইম বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। এখন এই অ্যাডভার্ব বলেন বা অ্যাডভার্ব ফ্রেজ বলেন, যেটাই বলেন, যদি আমি এখানে একটা ক্লজ কে বসিয়ে দিই, হি কেম কখন আসলো, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এটাই হবে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। অর্থাৎ অ্যাডভার্বের জায়গাতে যদি আমি একাধিক ওয়ার্ড ইউজ করি সে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের জায়গাতে আমি যদি ক্লজ ইউজ করি তাহলে সে অ্যাডভার্ব ক্লজ। এই যেটাই হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? Yes, sir. ওকে।
এই যে গোলাপি রানী, দয়া করে অডিওটা অফ করে এই ভিডিওটা অফ করেন। পরে আপনারা উল্টাপাল্টা ড্রেস পরে যদি কখনো প্রাইভেট রুম মনে করে ক্লাসে ঢুকেন, তারপরে ভিডিও অন থাকলে আমাদের গালিগালাজ করেন যে আমার ভিডিও আমি যেভাবে মঞ্চে সেভাবে ক্লাস করবো। আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাটা, ঠিক আছে? সো নিজের দায়িত্বে নিজে নিজের প্রোটেকশন নেবেন, ঠিক আছে? এর আগে এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে ক্লাসে, তো এগুলো নিয়ে বারবার বলতে চাই না, সময় নষ্ট করাবেন না কোনোভাবে। সো রাইট নাও উই নো দ্যাট হোয়াট ইজ অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ অ্যাডভার্বের জায়গাতে বা অ্যাডভার্ব হিসেবে যদি কোনো ক্লজকে ইউজ করা হয়, সেটাই হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব ক্লজ। বুঝে গেলাম? ভালো। এখন এই যে অ্যাডভার্ব ক্লজ বুঝলাম, এখন আপনি তো গত ক্লাসের আগের ক্লাসেও দেখেছেন যে আমি হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানাচ্ছি। তাহলে আপনি আজকে বলতে পারেন যে সুমন ভাই, তাহলে হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়েছেন, আজকে আবার অ্যাডভার্ব ক্লজ বানিয়েছেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা অ্যাডভার্ব ক্লজ? অর্থাৎ আমাদের এখন জানতে হবে যে ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এটা আমাদের জানতে হবে এই মুহূর্তে। খুবই সহজ, কঠিন কিছুই না। সেটা হচ্ছে, প্রথমে আমরা ধরেন হোয়েন দিয়ে কয়েকটা বাক্য লিখি। ধরেন এটা একটা লিখলাম যে হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। আর একটা লিখলাম হি কেম at night when I was absent. He reached Dhaka when I was absent. তো সব জায়গাতে দেখেন when I was absent দিয়ে কিন্তু আমি ক্লজ রেখেছি। এখন ধরেন আপনাকে বলা হয়েছে যে কোথায় অ্যাডজেক্টিভ ক্লজ আর কোথায় অ্যাডভার্ব ক্লজ, সেটা বের করো। তো ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, এটা বুঝার জন্য প্রথমেই তাকাতে হবে কোথায়, তাকাতে হবে হচ্ছে ক্লজ মার্কারে। এই যে ক্লজ মার্কার হোয়েন, এই যে ক্লজ মার্কার হোয়েন, এই যে ক্লজ মার্কার হোয়েন, এই ক্লজ মার্কারের দিকে তাকাতে হবে। আপনি জানেন যে যদি কোনো ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হয়, তার ক্লজ মার্কারের দিকে তাকালে আপনি ধরতে পারবেন যে এটা কাকে মডিফাই করবে। যেমন ধরেন আমি যদি কোনো ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ হু দিয়ে লিখি, এটা একটা ব্যক্তিকে মডিফাই করবে। হুম দিয়ে লিখলেও ব্যক্তিকে, দ্যাট দিয়ে বা হুইচ দিয়ে লিখলে কোনো একটা বস্তুকে বা কোনো একটা ফ্যাক্টকে, ওয়্যার দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ লিখলে সে ডেফিনেটলি কোনো একটা প্লেসকে, হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ লিখলে সে ডেফিনেটলি একটা টাইমকে মডিফাই করবে। এটা হলো প্রথম কথা। এবং ক্লজ মার্কারের দিকে তাকিয়ে যদি মনে হয় এটা কাকে মডিফাই করবে, ও যাকে মডিফাই করবে তার ঠিক পরেই কিন্তু বসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করেন আমি হু দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখি, তাহলে আপনি দেখে বুঝলেন যে ক্লজটা যেহেতু হু দিয়ে, তাহলে আগে এটা অবশ্যই একটা ব্যক্তিকে মডিফাই করবে। এবং ওই ব্যক্তিটা কি হবে, ওই ব্যক্তিটা অবশ্যই, ওই পার্সনটা অবশ্যই কি করবে, অবশ্যই আপনার ওই হু এর আগে থাকবে। তাহলে আমি যদি বলি হোয়েন দিয়ে আমি একটা ক্লজ লিখেছি, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, সে ডেফিনেটলি একটা টাইমকে মডিফাই করবে। এখন দেখতে হবে তার আগে টাইম আছে কিনা, থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এই যে 2 নম্বরটাতে দেখেন নাইট আছে, এই কারণে চোখ বন্ধ করে আপনি এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু বাকি দুটায় কিন্তু আগে কোনো সময় নেই। যেমন 1 নম্বরে দেখেন হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এখানে কিন্তু কোনো টাইম বলা নাই। হি রিচ ঢাকা হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, হোয়েনের আগে আছে ঢাকা, হোয়েন দিয়ে তো ঢাকাকে মডিফাই করা যাবে না। তো চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা হবে হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ শেষ হয়ে গেল। এই দুটাই হবে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখেন তো বুঝতে পারলেন কিনা, আপনি একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা বলেন। ক্লিয়ার। হ্যাঁ স্যার। তাহলে ক্লিয়ার। আমরা দাদা, অ্যাডভার্ব ক্লোজটা বুঝি না, একটু আরেকবার যদি বলতেন। অ্যাডজেক্টিভ ক্লজটা কি বুঝতে পেরেছেন একটু আমাকে বলেন শুনি। জি দাদা, জি দাদা, অ্যাডজেক্টিভ ওটাই ক্লোজ। তো, কি বুঝতে পেরেছেন বলেন, ওটি এক্সপ্লেনেশন দেন শুনি, আপনার কাছ থেকে আপনার উত্তর বের করে দেবো, সমস্যা নেই, বলেন। দাদা, হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এট নাইটের পর মানে সময় উল্লেখ আছে, দেন না আমি যা এইভাবে পড়াই মানে নাই,
না না, আমি এইভাবে তো পড়াইনি আপনাকে, আমি পড়িয়েছি অন্যভাবে, ওই অন্যভাবেটা বলেন যেভাবে আমি পড়িয়েছি বলুন। দাদা সময় উল্লেখ আছে এট নাইট, এরপরে যখন থাকে না না হোয়েন না আই না, ওয়াজ। ইম্পসিবল, আই এম সরি টু সে, আই এম ডিনাইং এন্ড নালিফাইং ইওর অ্যান্সার। হোয়াট আই সেইড, আমি যেটা বলেছিলাম সেটা আমাকে বলেন। দাদা তাহলে একটু আরেকবার বলেন। না, আমি কি বলেছি, আমি আমি যে যে হু হুম দিয়ে পড়ালাম, আমি কি বলেছি একটু আমাকে বলেন। হোম তো দাদা বস্তুকে বোঝায়। হ্যাঁ, আর ক্লোজ মার্কারের আগে পার্সন যদি থাকে সেক্ষেত্রে না, এই যে আপনারা যে মন দিয়ে পড়েন না, এটা হচ্ছে কি আপনাদের সমস্যা। আপনি একটা জিনিসকে অন্যভাবে এক্সপ্লেন করতে পারেন, সেটাকে একসেপ্ট করতে আমার কোনো না নাই, ওকে। কিন্তু আপনি মনোযোগী কিনা, আপনি অ্যাটেন্টিভলি ক্লাসটায় পার্টিসিপেট করছে কিনা, এটা ধরার জন্য হচ্ছে আমি আপনাকে চার্জ করবো, ঠিক আছে। তো আমি আপনাকে খুব ছোট্ট করে বুঝিয়েছি। দাদা হ্যাঁ, কেউ একজন বলেন শুনি। দাদা বলেন। ওয়েন দ্বারা যদি টাইমকে মডিফাই করে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে হবে, না, কিন্তু আমি যখন এগুলোই ওয়েন বলেছি। দ্বারা কোনো আমি প্লেস অনেক কিংবা অন্য কিছু সুন্দর মডিফাই করে, করে তখন ওগুলো থামেন থামেন থামেন, অনেক জিনিসটা এখন সুন্দর সুন্দর করে বলবেন। আমি তো বললাম থামেন রে ভাই, ধর ওই থামতে থামেই না তারা কেউ। আমি অনেক সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেন করেছি, অনেক সুন্দর করে। এই যে মন দিয়ে শুনেন না, এই জন্য সমস্যা আপনাদের। অ্যাক্টিভ লিসেনার হতে হবে, ঠিক আছে। আমরা যখন আইবিএ তে ক্লাস করতাম, আমাদের প্রথমে একটা কথা বলতো যে বারবার পড়ার সময় খালি সরি স্যার, সরি স্যার, সরি স্যার বলবেন না। অ্যাক্টিভ লিসেনার হতে, আপনি কিছু না বুঝতে পারেন সেটা সমস্যা নেই, কিন্তু মন দিয়ে শুনছেন কিনা সেটা বড় একটা ফ্যাক্ট। সো আমি পড়াচ্ছি, আপনি জোন আউট হয়ে গেলে কিন্তু হবে না। আমি বলছি না যে বুঝেন নাই কেন, না বুঝতে পারেন সেটা কোনো সমস্যা নেই। যদি আপনি মন দিয়ে শুনতেন তাহলে আমার জিনিসটা আপনি রিপিট করতে পারতেন আমার সাথে, ঠিক আছে। আমি বলেছিলাম যে ভাই আপনি তো গত ক্লাসে আমাদেরকে হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছেন, আজকে আপনি আমাদেরকে হোয়েন দিয়ে অ্যাডভার্ব ক্লজ পড়াইছেন, তাহলে আমি কেমনে বুঝবো কতটা সাইমালটেনিয়াসলি চলছে কথাগুলো দেখেন, এবং কতটা স্পন্টেনিয়াস কথাবার্তা। যে ভাই আপনি আমাকে তো হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছেন, আজকে আবার অ্যাডভার্ব ক্লজ, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা অ্যাডভার্ব ক্লজ। তখন আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজের ক্লজ মার্কের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন সে কাকে মডিফাই করছে। যেমন ধরেন যদি হু দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখি, ওইটা একটা ব্যক্তিকে মডিফাই করবে, এবং যেই ব্যক্তিকে মডিফাই করবে সেই ব্যক্তিটা অবশ্যই হু এর আগে বুঝতে হবে। অ্যাকর্ডিংলি হোয়েন দিয়ে যদি অ্যাডজেক্টিভ ক্লজ বানাই, সে একটা সময়কে মডিফাই করবে, এবং যেই সময়কে মডিফাই করবে সেটা অবশ্যই তার আগে থাকবে। তো আমি বলেছিলাম যে 2 নম্বর বাক্যে গিয়ে আপনি দেখবেন যে এখানে হোয়েনের আগে কিন্তু নাইট আছে, সো হোয়েন যুক্ত ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বাট এই 1 নম্বরটাতে এবং 3 নম্বরটাতে হোয়েনের আগে কিন্তু কোনো সময় উল্লেখ করা নেই, তাই এর অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারবে না, তাই এরা অ্যাডভার্ব ক্লজ হবে। কি বললাম, যিনি বুঝতে পারেন না তিনি বুঝতে পেরেছেন। জি দাদা। আমি সবসময় আমার লেকচারে একটা জিনিস আমি নিশ্চিত করার চেষ্টা করি, সেটা কি জানেন, সেটা হচ্ছে টু মেক শিওর দ্যাট একদম ডিপেস্ট, একদম সবচাইতে গভীর থেকে একটা কনসেপ্টকে তুলে নিয়ে আসা, সো দ্যাট আপনাকে মুখস্থর উপর প্রেশার না দিয়ে আপনি এই জিনিসটাকে অনুধাবন করতে পারেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ ধরার সবচেয়ে ইজি টেকনিকটা কি, ধরতে পেরেছেন যিনি জি বুঝতে পারেন। দাদা। ওকে, থ্যাংক ইউ। স্যার প্রণাম। স্যার একটা আস্কিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ বুঝে গেছেন, ভালো কথা, ঠিক আছে। এখন একটা জিনিস এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারি। এখন আমি কিন্তু আপনাকে মুখস্থ করে নিতে পারতাম, কিন্তু আপনাকে মুখস্থ করাবো না, আপনাকে আমি ওই টেকনিক্যালি লেকচারটাকে অ্যারেঞ্জ করে দিব যেন আপনি একটা ধাঁচে সব ধরতে পারেন। আমি মুখস্থ করাতে পারি, প্লেসমেন্ট পলিসি পড়েন, ডিফারেন্সিয়েশন পড়েন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ পড়েন, হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে, টেকনিক্যালি আস্তে আস্তে এগোতে হবে। এখন দেখেন, এই যে দেখেন নতুন পার্টটা কি, যে এই যে হোয়েন যুক্ত যে অ্যাডজেক্টিভ ক্লজটা, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এর আগে নাইট আছে, আপনি বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার সাথে লেগে থাকে, এটাকে মুভমেন্ট করা যাবে না। কিন্তু অ্যাডভার্ব ক্লজ তো এরকম কাউকে মডিফাই করে না, অর্থাৎ কারো সাথে লেগে থাকে না। এইখানে এই জায়গাটায় এসে তাই অ্যাডভার্ব ক্লজকে বসানোর ক্ষেত্রে আপনার কাছে
ফ্লেক্সিবিলিটি আছে। এবার আমরা কি শিখবো? এই দেখেন, প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব ক্লজ। প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব ক্লজটা কি হবে? আমি এই বাক্যটাই নিচ্ছি আবার কপি করে আপনাদের জন্য। একটা হতে পারে এরকম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসবে, যেমন হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলেন তো কেউ একটু বুদ্ধি করে? ঠিক হি কেম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসেছে। আর একটা হতে পারে কিরকম, আপনাকে আমি দেখাই, যে অ্যাডভার্ব ক্লজটা গিয়ে বসবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে। অ্যাডভার্ব ক্লজটা গিয়ে বসবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে। তবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা অবশ্যই একটা কমা দিয়ে আলাদা করবেন। এই কমা দেওয়ার এইখানের বিষয়টা হচ্ছে 99.9999% ক্ষেত্রে সত্য। তো ওই ইনসিগনিফিকেন্টের জন্য বাদ দিয়ে দেন, শেখার দরকার না। এটা সাধারণত রেনেন মার্টিনের কিছু বই আপনি দেখবেন যে কাজটা, এই ছোট ছোট অ্যাডভার্ব ক্লজ প্রথম দিকে বসলে কমাটা দেয় না। তো ওটা আমার দরকার নাই, আমরা দিয়েই যাব। আর একটা কোথায় বসতে পারে? অ্যাডভার্ব ক্লজটা বসবে হচ্ছে সাবজেক্টের পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। সেক্ষেত্রে দুইটা কমা দিবেন। এটা কিন্তু 100%, এটা কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? বি কেয়ারফুল। তাহলে কি বুঝলাম? যদি সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসে কোনো কমা লাগে না, ক্ষেত্র বিশেষে লাগতে পারে, সেটা পরে এলাম, সেটা আমরা জানবো। যদি আগে বসে তাহলে আমরা একটা কমা দিয়ে আলাদা করব, তাই এটাকে আমি আর 99.9 থাক। আর যদি সাবজেক্টের পরে বসে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তাহলে দুইটা কমা দিয়ে আলাদা করব 100%। এখন আপনি যদি বলেন যে না ভাই, আমি তো একটা স্পেশাল পাংচুয়েশন জানি, বলেন তো সেই পাংচুয়েশনটা কি? এম ড্যাশ। এম ড্যাশ। দেখছেন, এটাই হলো আমাদের সফলতা, যে আপনি বললেই গেস করতে পারেন যে সুমন ভাই কি পড়াবে। স্টুডেন্ট যদি টিচার দাদা কোশ্চেনটা করতে চাইছিলাম যে এম ড্যাশটা কি দিতে পারবো কিনা, না বলবেন পরে না, আমি অপেক্ষা আপনাকে করলাম যে শিখাবো, আপনি। প্রশ্ন কখনোই করবেন না, জি আমি দাদা। আপনাকে শিখাই দেবো, সব শিখাই দেবো, কোনো টেনশন নেই, জি ঠিক আছে? শুধু ওয়েট এন্ড সি। এক্ষেত্রে আবার আপনি এসে কি করতে পারেন, এই আমি যে প্রথম কাছে বলেছি যে এম ড্যাশ কিন্তু প্রত্যেক ক্লাসে ফিরে 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 আসবে আপনার জীবনের দুর্ঘটনার মতো, ঠিক আছে? তো এই দেখেন, আপনি চাইলে এটাকে আবার কি করতে পারেন, এম ড্যাশ দিয়েও আলাদা করতে পারেন। তবে এক্ষেত্রে তার পার্সেন্টেজের কিছু নাই, এটা বাদ। এটা আপনি চাইলে করবেন, না চাইলে আপনি কমা দিয়ে করবেন। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করবে তার ঠিক পরে বসতে বাধ্য, তাই এটাকে নড়াচড়া করা যায় না। কিন্তু অ্যাডভার্ব ক্লজ যাকে মডিফাই করে এরকম কিছু হয় না, সে পুরো সেন্টেন্সের উপর নিয়ন্ত্রণ করে। তো সে মনে করেন সেন্টেন্সের উপর যেহেতু নিয়ন্ত্রণ করে, সেই হিসেবে তাকে অনেক জায়গাতেই বসানো যায়। মেইন ক্লজের পরেও বসানো যায়, মেইন ক্লজের আগেও বসানো যায়, আবার মেইন ক্লজের সাবজেক্টের পরেও বসানো যায়। আপনি কমা দিয়ে আলাদা করতে পারেন, আবার এম ড্যাশ দিয়েও আলাদা করতে পারেন। এগুলোর পজিশনিং, আপনি কিভাবে একটা পজিশন দাঁড় করাবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন দ্য আর্ট অফ ওয়ার যদি আপনি পড়েন, আপনি দেখবেন সেখানে ওই স্যার বলতেছে বারবার যে তোমাকে যুদ্ধে একটা কৌশল অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে? যেমন যেমন ধরেন, আপনি যদি মহাভারত সিরিয়ালটা দেখে থাকেন, আপনি দেখবেন যে মহাভারতের সেই সিরিয়ালে তারা হচ্ছে কি করে, বিভিন্ন ব্যূহ রচনা করে, ঠিক আছে? একটা থাকে হলো চক্রব্যূহ, এরকম গোল গোল হয়ে থাকে, ঠিক আছে? আবার কেউ দেখবেন সর্পব্যূহ রচনা করে, সাপের মতো লম্বা, ঠিক আছে? আবার তাকে খাওয়ার জন্য দেখবেন যে আর এক পার্টি আবার কি করে, গরুর ব্যূহ রচনা করে, ঠিক আছে? কারণ সাপকে মারতে হয় গরুর পাখি দ্বারা। তো মানে যদি আপনি এই সকল মিথোলজিক্যাল বিষয়গুলো দেখে থাকেন আর কি, ঠিক আছে? তো জানি না। তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, এই এক একটি স্ট্র্যাটেজি আপনাকে ঠিক করতে হবে। রাইটিংটা একটা যুদ্ধের মতো। এই যুদ্ধে আপনি যদি বুদ্ধি করে খেলতে পারেন, আপনি কিন্তু জিততে পারবেন, ঠিক আছে? ওকে। তো তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভাই হোয়াট ইজ কল্ড অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কাকে বলে এটা আমরা শিখে ফেললাম আজকে একটা জিনিস। তারপর শিখে ফেললাম ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব ক্লজ এন্ড অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর শিখলাম দ্য প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এখন প্রশ্ন আছে যে হাউ টু মেক অ্যান অ্যাডভার্ব ক্লজ। এটা আমাদের জানতে হবে কিভাবে অ্যাডভার্ব। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। দাদা এখানে তো আপনি এট নাইটটা দেননি, তো আমি যখন আপনার সেকেন্ড থার্ড বা অন্য স্ট্রাকচার গুলো ফলো করবো, তখন এট নাইটটা কি হোয়েন এর পূর্বে রাখবো নাকি জিকেএম এর পরে এট নাইট দিব? আমি এই কথাটা বুঝি না, একটু আমাকে বলেন তো কি বললেন। আচ্ছা দাদা, আপনি যখন ওই জোরে প্লেসমেন্ট অফ একটু লাউডলি, লাউডলি, আপনার কথাটা ঘোলা আসতেছে লাউডলি। আপনি প্লেসমেন্ট
এলিমেন্ট অফ অ্যাডভার্ব ক্লজের যে এক্সাম্পলটা দিয়েছেন, এখানে দিয়েছেন হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। হ্যাঁ, এখানে এটা তো হবে হচ্ছে হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। না কেন তো এটা হবে, কেন এটা হবে, কেন এটা হবে, কেন আমি যদি বলি বাক্যটা আমার এটাই যে হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, সমস্যাটা কি আছে এখানে বলেন তো? দাদা এখানে তো টাইম, আমি যদি এখানে অ্যাট এখানে নাইট তো দিয়ে টাইম দেই, অ্যাট নাইট দিয়ে দেই, তাহলে তো এই হোয়েন যুক্ত ক্লজটা এখন নাইটকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে, এটা অ্যাডভার্ব ক্লজ রইল কিভাবে? এটা তো নাই এখানে, এই পার্টটা আমি লিখি না ইচ্ছে করে, এটা তো আমার দরকারই নেই এখানে লেখার, লিখলে তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আসলে উল্টাটা বুঝছিলাম, আমি ভাবছি না, এট উল্টা নাইট বুঝে যাবে থাকে না, এই তো অ্যাডভার্ব। পড়ার সময় খুব মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? হাউ ঠিক টু আছে দাদা, মেক থ্যাংক এন ইউ। অ্যাডভার্ব ক্লজ আমরা এটা শিখবো এবার, দেখেন। তো ইফ The আই সে difference হাউ টু between মেক এন অ্যাডভার্ব ক্লজ, এটা খুব ইজি একটা কাজ। কিভাবে করতে হয়, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আপনি যদি কোনোভাবে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসেন, তাহলেই এটা একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে। খুবই সহজ একটা জিনিস, অ্যাডজেক্টিভ ক্লজে যেমন অনেক আগেরা বাগেরা ছিল, অ্যাডভার্ব ক্লজে কিন্তু এই আগেরা বাগেরাটা নাই, এটা আপনাদের জন্য খুব ভালো একটা নিউজ, ঠিক আছে? যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আপনি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার আনলে সেই সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাকে অ্যাডভার্ব ক্লজ মার্কারে কিছু লিস্ট দেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি বানাইতে পারবো। গুড, ভালো কথা, আপনাকে আমি দেখাই। যেমন ধরেন আপনি যদি অ্যাডভার্ব ক্লজের টাইম বুঝতে চান, টাইম, দেখেন কত কিছু আছে, অ্যাজ আছে, সিন্স আছে, বিফোর আছে, আফটার আছে, টিল আছে, আনটিল আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বলে, লেস্ট আছে, হোয়াইল আছে, হোয়েন আছে, অনেক আছে, শেষ নাই, যে কয়টা কমনলি ইউজ হয় বললাম। আপনি যদি বলেন যে কন্ট্রারি টু ফ্যাক্ট বুঝাবেন, অ্যাজ ইফ আছে, অ্যাজ দো আছে, ঠিক আছে? এইগুলো আপনি ইউজ করতে পারেন। তারপরে ইফ এর সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশনটা বুঝতে পারেন, ঠিক আছে? সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনস হতে পারে, শিখাবো আমরা, সমস্যা নেই, এগুলো আমাদের আলোচনাতে আছে। আপনি যদি বুঝতে চান যে ভাই কজ অ্যান্ড ইফেক্ট, যে ভাই আমি কারণ এবং তার ফলাফল বুঝাবো, তাহলে কি হতে পারে, সিন্স হতে পারে, অ্যাজ হতে পারে, বিকজ হতে পারে, ঠিক আছে? গিভেন হতে পারে, সরি গিভেন না, গিভেন দ্যাট হতে পারে, ঠিক আছে? প্রোভাইডেড দ্যাট দরকার নেই, অনেক হতে পারে, শেষ নাই আর কি, ঠিক আছে? আপনি যদি কন্ট্রারি টু ফ্যাক্ট বোঝাতে চান, আরো আছে, যেমন ধরেন দো বোঝাতে পারেন, ঠিক আছে? অল দো বোঝাতে পারেন, ইভেন দো বোঝাতে পারেন, অনেক আছে, শেষ নাই এরকমের, আসলে কত বলবো আপনাকে আমি, ঠিক আছে? তারপরে আপনি যদি কন্ডিশন বোঝাতে চান, হ্যাঁ আমার ফোনে এই যে এখানে আছে, এখানে নিচে, কন্ডিশন যদি বোঝাতে চান, কন্ডিশন আপনি ইফ বসাতে পারেন, আনলেস বসাতে পারেন, ঠিক আছে? প্রোভাইডেড দ্যাট বসাতে পারেন, উড দ্যাট বসাতে পারেন, ঠিক আছে? এরকম অনেক কিছু বসতে পারে, এগুলো সবই বেসিক্যালি অ্যাডভার্ব ক্লজ মার্কারের লিস্ট, আর কিছুই না, অনেক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, হ্যালো, yes sir. ওকে। এখন আপনি কি করবেন, আপনার মতন করে আপনি ইউজ করবেন, কারণ এখানে এক একটা এক এক রকম জিনিস বোঝায়। আমি যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখেন উদাহরণটা দিব কিভাবে, উদাহরণটা দিই, দেখেন মনে করেন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিলেন, আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, হি ইজ পুয়ার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আপনি কি জানেন যে আমি যদি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসাই, তাহলে সে একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে। ভালো কথা, এটা আপনি শিখে ফেলেছেন অলরেডি। তা আপনি এটা বুদ্ধি খাটাইলেন, একটা লিখলেন কি, একটা লিখলেন যে ভাই আমি লিখবো যে অলদো হি ইজ পুয়ার, কিংবা ধরেন আমি লিখলাম যে আম, হুম হ্যাঁ অন্য পড়া পড়ে এবার, বিকজ হি ইজ পুয়ার। এই যে এগুলো সবই এখন অ্যাডভার্ব ক্লজ, এগুলো কিন্তু আর মূল বাক্য না, দে অল আর নাও অ্যাডভার্ব ক্লজ। এখন আমরা এটাও জানি যে অ্যাডভার্ব ক্লজ ইটসেলফ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ। এখন প্রশ্ন হলো এই যে অলদো হি ইজ পুয়ার বা বিকজ হি ইজ পুয়ার, এগুলো কি পূর্ণ বাক্য নাকি না, বলেন তো? পূর্ণ বাক্য নয়। পূর্ণ না বাক্য স্যার। নয়, পূর্ণ বাক্য কিন্তু না।
কারণ কি, অ্যাডভার্ব ক্লজ কখনো পূর্ণ বাক্য হবে না। এখন যেহেতু পূর্ণ বাক্য না, তাই পূর্ণ বাক্যে তো আমাকে কনভার্ট করতে হবে। এখন পূর্ণ বাক্য হতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। এই যে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এনে এদেরকে পূর্ণ বাক্য বানাবো। যেহেতু অ্যাডভার্ব ক্লজ আগে আসছে, কমা দিয়ে লিখলাম অলদো হি ইজ পুয়ার, আমি বললাম যে হি ইজ অনেস্ট। এখন একই, খেয়াল করতে হবে যে একই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এখানে মানাবে না। বিকজ হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট এটা বললে কিন্তু মানায় না, অড লাগে শুনতে। এখানে অন্য কিছু বলতে হবে, কারণ বিকজ এর কারণে কথার টোনটা চেঞ্জ হয়েছে। আমি মনে করেন বললাম যে হি ক্যান নট অ্যাফোর্ড ইট, সেটা ম্যানেজ করতে পারতেছে না। তার মানে দেখেন, হি ইজ পুয়ার এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আপনি দুইটা ভিন্ন ভিন্ন অ্যাডভার্ব ক্লজ মার্কার ইউজ করার কারণে দুইটা ভিন্ন ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হয়েছে। কারণ কি, অ্যাডভার্ব ক্লজ কথার টোনকে চেঞ্জ করে। যেমন আপনি যদি বলতেন যে ভাই, আমি যদি বলি এখানে, আমি যদি বলি ইফ হি ইজ পুয়ার, আমি যদি বলি ইফ হি ইজ পুয়ার, তাহলে কিন্তু, হ্যাঁ আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আমি যদি বলি যে ইফ হি ইজ পুয়ার, এখানে কিন্তু অন্য কিছু লিখতে হবে, যে আই উইল হেল্প হিম, এটা হতে পারে। তার মানে কি, একই ক্লজ হি ইজ পুয়ার, এটাতে ভিন্ন ভিন্ন অ্যাডভার্ব ক্লজ মার্কার বসানোর কারণে ও বলতেছে আমাকে ভিন্ন ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কি করে এই পূর্ণ বাক্যে কনভার্ট করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যালো, বুঝছি দাদা। হ্যাঁ। এখন ভাই আপনি অ্যাডভার্ব ক্লজ বসানোর পরে এটাকে কোথায় বসাইবেন? আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসাইবেন, না পরে বসাইবেন, না সাবজেক্টের পরে বসাইবেন, এটা আপনার ইচ্ছে। আপনি কমা দিয়ে আলাদা করবেন, নাকি আপনি এমডেস দিয়ে আলাদা করবেন, এটাও ভাই আপনার ইচ্ছে। আবার এখানে বলার কিছু নাই। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি দাদা। ওকে, আমাকে 1 মিনিট টাইম দিবেন, আমি একটু ঠাকুর প্রণাম করে আসতেছি। সবাই চলো। ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা। আচ্ছা, এখন একটা মজার জিনিস শিখাবো। দেখেন, আমরা আমরা আস্তে আস্তে অনেক ভিতরে যাচ্ছি ক্লজ আন্ডারস্ট্যান্ডিং এ, ঠিক আছে? এই যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, এই যে আমি একটু হলুদ মার্ক করে দিই, এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তার আগে একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বসিয়ে আপনি ডিপেন্ডেন্ট ক্লজ বানাইলেন বা অ্যাডভার্ব ক্লজে কনভার্ট করলেন। এবার আপনি বুদ্ধি করে বলেন, তাহলে এই অ্যাডভার্ব ক্লজ মার্কারের আরেকটা নাম কি হওয়া উচিত বলেন তো, কেউ বুদ্ধি করে দেখি পারেন কিনা? সাবঅর্ডিনেট ক্লজ। একটা সুন্দর পয়েন্ট ধরেছেন, সাবঅর্ডিনেট ক্লজ, সেটা বুঝলাম। এই ক্লজ মার্কার গুলো আরেকটা ভিন্ন নাম থাকা উচিত, সেই নামটা কি একটু বলেন শুনুন। দাদা কনজাংশন। গুড, কনজাংশন। কনজাংশনের মধ্যে এটা কোন কনজাংশন বলেন তো কেউ একটু বুদ্ধি করে? এটাও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন। না, কেন কোঅর্ডিনেটিং হবে? কোঅর্ডিনেটিং তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। আপনি এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কাজ করতেছেন। এই যে আপনারা যে পড়েন না, আপনারা দুইটা ব্যাচ মিলাইয়া প্রায় 900-র মতো স্টুডেন্ট, কিন্তু আপনারা পড়াশোনা করেন না। পড়াশোনার নামে সবগুলো ঠন ঠনাঠন, ঠিক আছে? আমি দেখি তো হাউ মেনি অফ ইউ আর সাবমিটিং ইউর হোমওয়ার্ক, আমি সব দেখি কিন্তু, ঠিক আছে? এই জন্যই এই যে ক্লাস করার পর তারপর বাইরে গিয়ে আমাদের দুর্নাম করেন, ঠিক আছে? যে কি বলে, আমাদের সুমন ভাইয়েরা খারাপ করে পড়ায়, তারা কোনো কেয়ার করে না। এত আস্তে আস্তে ধরে ধরে পড়ানোর পরও যে আপনারা পড়েন না, তারপরে দোষ দিবেন আমাদেরকে, ঠিক আছে? তো এটা কি ক্লজ মার্কার, এটা কি কি কনজাংশন বলেন? ডিসকানেক্টিভ টাইপের কনজাংশন এটা, আপনি কিন্তু অত্যন্ত নামটা সুন্দর নাম বের করেছেন, ডিসকানেক্টিভ টাইপের ওয়ার্ড কে আজ পর্যন্ত পড়াইছি আপনাদেরকে আমি? না মনে হচ্ছে বিয়োগান্তক, এটা বোঝাচ্ছি আপনার অনেক এখানে। কিছু মনে হয়, ঠিক আছে? এখানে কথা হলো আমি কি পড়াইছি, আমি যেটা পড়াইছি ওইটার মধ্যে বলতে বলছি, ঠিক আছে? ডিসকানেক্টিং কনজাংশন কোথেকে আবিষ্কার করছেন আপনি আবার? হ্যাঁ,
কেউ উপর একজন ইয়েটা বলেন দেখালে তাহলে অ্যাডভার্ব ক্লজ মার্কারটা কি কনজাংশন বলেন। হ্যালো, স্ক্রিনটা একটু উপরে নিলে একটু ভালো হবে স্যার। কেন বুঝতে এই স্ক্রিনটা উপরে নিব কেন? আমি যেটা Subordinating. জিজ্ঞেস করি সেটা স্ক্রিনে আছে। হ্যাঁ, কোনটা বলেন? Subordinating. সাবঅর্ডিনেটিং কনজাংশন। কন্ডিশনাল স্যার, কন্ডিশনাল মনে হয়। সাবঅর্ডিনেট কনজাংশন। সো আপনারা কিন্তু বলেছিলেন যে ভাই আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন পড়ান, তাহলে সাবঅর্ডিনেটিং পড়ান না কেন? আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আসবে। যেমন অ্যাডজেক্টিভ ক্লজ পড়ার সময় কতগুলো দেখেছিলেন, এই যে আজকে আবার কতগুলো দেখলেন। ঠিক আছে, আমার পুরো লেকচারটা স্ট্রাকচারড লেকচার, কোনো ভুগিঝুগি নাই, ভুজুং ভুজুং বুঝ দেওয়া দিই নাই। ঠিক আছে, এখন এটা বুঝলাম যে অ্যাডভার্ব ক্লজ মার্কার এই ওয়ার্ডটা একটা ইনফর্মাল ওয়ার্ড। ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমাদের কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলবো এটা একটা কনজাংশন। টু বি মোর স্পেসিফিক, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, ভালো কথা। এখন এই কনজাংশনটা বা অ্যাডভার্ব ক্লজ মার্কারটাই আমরা বলি সাধারণত ফর ইনফর্মাল ভাবে, যখনই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসে তখনই ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে তো ভাই একটা সাবজেক্ট থাকতে পারে, একটা ভার্ব থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে। কোনো ডিবেট আছে এই বিষয়ে? কোনো ডিবেট কি আছে? কোনো ডিবেট নাই। তাহলে আমি যদি বলি তার মানে আমরা এটাও বুঝে গেলাম যে এই সেম জিনিসগুলো, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এই সবগুলা জিনিস খুব লজিক্যালি আমার এই অ্যাডভার্ব ক্লজের মধ্যেও থাকতে পারবে, নাকি পারবে না? পারবে কিনা? পারবে। এখন আপনি তো একটু আগে শিখেছেন গত 4-5টা ক্লাস মিলে যে এই সাবজেক্টকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা যায়, অবজেক্টকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনা যায়। তাহলে আমি তো বলতে পারি যে অ্যাডভার্ব ক্লজের আন্ডারে যে সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট থাকতে পারে, এদেরকেও আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারি। কথাটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলেন? হ্যালো, আর একটু দাদা। আমরা বললাম যে অ্যাডভার্ব ক্লজের মধ্যেও তো সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট থাকতে পারে। তাহলে এদেরকে সাধারণত কি দিয়ে মডিফাই করা যায়? আগের ক্লাস থেকে বুদ্ধি করে বলেন তো একটু। তার মানে অ্যাডভার্ব ক্লজের এই পার্টগুলোকেও আপনি কি করতে পারবেন? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে পারবেন, নাকি? জি দাদা। তো আমি একটা লিখলাম যে কনস্পিকিউয়াসলি, স্পষ্টভাবে, the subject, object, complement and the object of preposition of an adverb clause can also be modified using an adjective clause. কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা একটু বলতে হবে, ক্লিয়ার কিনা সবাই? নাই দাদা, প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন প্রশ্ন হইতেছে, এখন একটা 2 2 4 আমরা মিলাবো। অর্থাৎ আমি যদি বলি অ্যাডজেক্টিভ ক্লজের যা কনসেপ্ট আপনি শিখছেন বিগত 5টা ক্লাসে, পুরো কনসেপ্টটাই তাহলে নিশ্চয়ই অ্যাডভার্ব ক্লজ এসে কাজে লাগবে, নাকি লাগবে না কাজে? এন্ড দিস ইজ দ্য কানেকশন বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। আপনি যদি মনে করে থাকেন অ্যাডজেক্টিভ ক্লজ শেষ, বাচ্চা গেছি, তা কিন্তু না। এই পুরো লেকচারটা আবার কিন্তু আমি এইখানে রিনিউ করব, আপনাদের সাথে রিডিসকাস করব। ঠিক আছে, সো ভুলে যাওয়া হবে না। এখন তাহলে আমরা আরেকটু ভিতরে যাই। ধরেন আমি একটা বাক্য লিখলাম, মনে করেন একটা টপিকে একটা বাক্য লিখি। ঠিক আছে, মনে করেন একটা বাক্য লিখি। আমি কি লিখলাম? আমি যেহেতু ক্লজ মার্কার চিনা ফেলাইছি, আমি এখন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ধরেন লিখলাম যে কি লিখলাম, কোন টপিকে লিখবো বলেন? হ্যালো, কোন টপিকে? ইলেকশন নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? ইলেকশন। ইলেকশন নিয়ে। ওকে, আমি কি লিখতে পারি যে ন্যাশনাল ইলেকশন ইজ নকিং।
ঠিক আছে? ন্যাশনাল ইলেকশন ইজ নকিং, ন্যাশনাল ইলেকশন ইজ নকিং, ধরেন আমি বলতেছি এটা কথার কথা আর কি, ঠিক আছে? দ্য ন্যাশনাল ইলেকশন ইজ নকিং, একটা বাক্য মনে করেন আমি লিখলাম। এখন এই বাক্যটাকে আমার কাছে মনে হয়েছে যে উম আম, এর আগে আমি একটা অ্যাজ লিখবো, অ্যাজ অ্যাজ, এই যে আমি একটা অ্যাজ দিয়ে দিলাম। তাহলে এবার বুদ্ধি করে বলেন তো দেখি, এটা কি আর মেইন ক্লজ বা মেইন বাক্য থাকলো নাকি অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে গেল? হ্যালো, হ্যালো, কথা রেসপন্ড করতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যালো, এটা এখন অ্যাডভার্ব ক্লজ। মনে রাখবেন, অ্যাজ এর পরে যদি এরকম থাকে তাহলে এটা সাধারণত বোঝায় যেহেতু। কথা ভেঙে আসছে, কথাটা বোঝা যাচ্ছে না। সবাইকে আমার ক্লিয়ারলি শুনতে পারছেন? দাদা কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আমাকে? দাদা হ্যাঁ এখন দাদা, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, ওকে। আমি এই যে এখন অ্যাজ বসাইলাম, তাহলে এটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলো নাকি অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল? adverb clause, তা এই মুহূর্তে এটা কিন্তু আমাদের কাছে একটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটাকে আমাকে যদি পূর্ণ বাক্যে কনভার্ট করতে চাই, আমাকে এটার সাথে তাল মিলিয়ে আর একটা বাক্য আনতে হবে। এই যে আমি কমা দিয়ে বললাম যে বোথ পার্টিস আর ডিক্লেয়ারিং মেনি ইলেকশন ম্যান্ডেটস। ইলেকশন ম্যান্ডেট মানে কি? ইলেকশন, বানানটা ভুল লিখছি। ম্যান্ডেট মানে হচ্ছে নির্বাচনী ইস্তেহার, যে আমরা জিতলে এটা করব, ঠিক আছে, আমরা জিতলে ওইটা করবো, এরকম বোঝাচ্ছে আর কি, জিনিসটা আর কিছুই না। তাহলে এই মুহূর্তে কি সেন্টেন্সটা ঠিক আছে নাকি ঠিক আছে না বলেন তো? ইশতেহার, হ্যাঁ, এবার কি বাক্যটা ঠিক আছে নাকি নাই? দাদা আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। কি হবে, কি হলো? সবাই শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন এখন শোনা কি যাচ্ছে। বাক্যটা ঠিক আছে? এখন কি বাক্যটা ঠিক আছে? হ্যালো, জি স্যার। দ্য ন্যাশনাল, না বলছি সেন্টেন্সটা কি এখন ঠিক আছে কিনা সেটা বলেন। জি স্যার। Okay. এখন এই মুহূর্তে এসে আপনি যদি বলেন যে অ্যাডভার্ব ক্লজটাকে আপনি মেইন ক্লজের সাবজেক্টের পরে নিয়ে বসাবেন, আমার তাতেও কোনো সমস্যা নাই। তাহলে কি হবে বলেন তো দেখি? বোথ পার্টিস অ্যাজ দ্য ন্যাশনাল ইলেকশন ইজ নকিং, কমা দিয়ে, আর ডিক্লেয়ারিং মেনি ইলেকশন ম্যান্ডেটস। কেমন বাক্যটা এবার বলেন তো বুদ্ধি করে? কেমন বাক্যটা? হ্যালো, দাদা আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ স্যার, এখন বাক্যটা সুন্দর। এখন বাক্যটা সুন্দর, ওকে। অনেক অ্যাডভান্স লেভেল। আপনি যদি বলেন যে বাক্যটা আপনি এইভাবে লিখবেন না, আপনি লিখবেন কিভাবে? আপনি লিখবেন হচ্ছে বাক্যটাকে অ্যাডভার্ব ক্লজটাকে শেষে নিয়ে, একেবারে শেষে নিয়ে, এই যে ম্যান্ডেটস এর পরে, সেক্ষেত্রে আমার এই কমাগুলোর কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো দরকার নাই। তাহলেও বাক্যটা সুন্দর লাগতেছে না বলেন তো বুদ্ধি করে? হ্যালো, হ্যালো, ইয়েস দাদা। হ্যাঁ, বাক্যটা কিন্তু সুন্দর লাগে। এখন একটা জিনিস দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট এখানে কে বলেন তো বুদ্ধি করে একটু শুনি? both parties, বোথ পার্টিস, দে আর ডিক্লেয়ারিং, তারা কি ডিক্লেয়ারিং করতেছে? মেনি ইলেকশন ম্যান্ডেট ডিক্লেরেশন। তাহলে এটা অবজেক্ট না? অবজেক্ট কি না?
দাদা কি বলছেন এখানে, মানে বোঝা যায় না, একটু এই আরেকবার বলেন। যে বোথ পার্টিস আর ডিক্লেয়ারিং, তারা ডিক্লেয়ার করছে কি অবজেক্ট হচ্ছে মেনি ইলেকশন ম্যান্ডেটস, এটা কি অবজেক্ট কিনা? হ্যাঁ, অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট। আচ্ছা, এবারে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কে বলেন তো বুদ্ধি করে? দ্য ন্যাশনাল ইলেকশন। ন্যাশনাল ইলেকশন। তাহলে খুব লজিক্যালি আমি বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের এই সাবজেক্টের জন্য আমি একটা অ্যাডভার্ব এই অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। তারপরে ধরেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অবজেক্টের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। তারপর ধরেন অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, এবং আনলে দেখেন বাক্যটা কিন্তু অনেক বড় হচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি স্যার। ওই জিনিসটাই এই যে একটু এতক্ষণ ধরে আপনাকে মানে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। সো দিস ইজ দা সেকেন্ড টেকনিক, যেটা কিনা অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজকে কম্বাইন করে সেন্টেন্সকে বড় করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের পুরো কনসেপ্টটা আমাদের এখন কিন্তু এখানে কাজে লাগবে। তো এখন ধরেন ফর এক্সাম্পল, ধরেন আমি সবগুলাকে নিচ্ছি না, আমি যে কোনো একটাকে ক্লিক করছি। দাঁড়ান, আমি যে কোনো একটাকে ক্লিক করছি, হ্যাঁ, কারণ সবগুলো নিতে গেলে তো অনেক সময় লেগে যাবে লিখতে লিখতে। আমি জাস্ট একটা পার্ট ক্লিক করি। আমি ধরেন এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, এইখান থেকেও মনে করেন যে মুছে দিচ্ছি। ঠিক আছে? ওকে, আমি বলতেছি যে সরি আমি একটু ভুল করছি, একটা ভুল হয়েছে আমার। হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের গুলাকে মুছে দিচ্ছি। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলাকে মুছে দিচ্ছি। আমি অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট দ্য ন্যাশনাল ইলেকশন, এটার জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। তো এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো বুদ্ধি করে? একটা ক্লোজ মার্কার দাদা, একটা বাক্য লিখতে হবে। একটা বাক্য লিখতে হবে। এই সাউন্ড বাক্যে ইস্যু। ন্যাশনাল ইলেকশনটা থাকবে, ঠিক না? ঠিক আছে কিনা কথা? হ্যালো, জি দাদা। জি দাদা। ঠিক আছে। আমি মনে করেন লিখলাম যে ইট এটা দিয়ে কি বুঝলাম? দ্য ন্যাশনাল ইলেকশনকে আমি বুঝাচ্ছি। ইট দ্য ন্যাশনাল ইলেকশন ইজ দ্য রিফ্লেকশন অফ democratic rights of people। মনে করেন আমি একটা বাক্য লিখলাম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে গিয়ে এখানে বসাবো, ঠান্ডা মাথায় আমি তাহলে একটা কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে এই যে ন্যাশনাল ইলেকশনের পরে ওই ইট কেটে ধরেন আমি একটা দ্যাট বা হুইচ নিয়ে আসলাম, দ্যাট বাকিটা বসাবো। দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ পিপল। এই যে দেখেন, এটা কিন্তু কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাড হয়ে গেল। ধরতে পারছেন ব্যাপারটা সবাই তাহলে? জি দাদা। এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা ভাই, ট্রাস্ট মি, এটার মধ্যে আপনার অ্যাডজেক্টিভ ক্লজের অর্জিত পুরো নলেজটাই অ্যাপ্লিকেবল হবে। আপনি যা যা শিখেছেন তার সবকিছু এখানে অ্যাপ্লিকেবল হবে। পয়েন্ট টু বি নোটেড, মনে থাকবে জিনিসটা? জি স্যার। হ্যাঁ, সো আমাদের নেক্সট ক্লাসটা এই অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজকে কম্বাইন করে কতটা পেঁচানো যায় তার উপর ভিত্তি করে হবে। এই মুহূর্তে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আজকের এই বেসিক লেকচারটার উপর অ্যাডভার্ব ক্লজের, আমাকে বলতে পারেন। তবে টপিক রিলেটেড, টপিকের বাইরে কোনো কোশ্চেন করবেন না দয়া করে। বলুন, শুনছি আমি। স্যার এখানে স্যার ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এই টপিকটা যদি আবার একটু রিপিট করা হতো একটু উপকৃত হতাম, কারণ আমার তখন অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের ডিফারেন্স। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের কাকে মডিফাই করে, এটার উত্তর দেন আমাকে একটু শুনি আপনার কাছ থেকে। নাউনকে মডিফাই করে। আচ্ছা, বাক্যের নাউনকে মডিফাই করে। এই নাউনটা বাক্যের কোথায় কোথায় বসতে পারে একটু বলেন?
নাউন প্রথমে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে আচ্ছা, পারে। ওকে, সাবজেক্ট অবজেক্ট বুঝতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ ক্লজ যেই নাউনটাকে মডিফাই করে বা যাকেই মডিফাই করে তার ঠিক কোথায় বসে বলেন? ঠিক পরেই বসে। ঠিক পরে বসে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করছে এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার ক্লজ মার্কারের দিকে তাকানো। যেমন ধরেন একটা ক্লজ মার্কার যদি হয়ে থাকে অ্যাডজেক্টিভ ক্লজের হু, আপনি চোখ বন্ধ করে আমায় কি বলতে পারবেন যে সুমন ভাই এটা একজন ব্যক্তিকে মডিফাই করবে, করবে না? জি স্যার। এবং আপনি একটু আগে কি বললেন যে যাকে মডিফাই করবে তার ঠিক পরে বসবে। তাহলে এখন আমি যদি বলি হোয়েন দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলাম, তাহলে সে নিশ্চয়ই একটা টাইমকে মডিফাই করবে। জি স্যার। তাহলে ওই টাইমটা নিশ্চয়ই তার আগে থাকতে হবে, ঠিক আগে থাকবে নাকি? জি স্যার। যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে ডান। না থাকলেই অ্যাডভার্ব ক্লজ। যেমন হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এখানে কিন্তু হোয়েন এর আগে নাইটটা আছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু বাকি দুই ক্ষেত্রে কিন্তু হোয়েন এর আগে কোনো টাইম নেই, সো এটা অ্যাডভার্ব ক্লজ বাকি দুই ক্ষেত্রে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নেক্সট হ্যাঁ, কোশ্চেন বলেন। প্রণাম। থার্ড নাম্বার স্যার, থার্ড নাম্বার ওটা একটু বুঝিয়ে দিতে পারো তো? হি রিচ ঢাকা। এখন আমরা আপনিই মনে বলেন। করতে পারি এখানে। না, এখন আপনিই বলেন এটা তাহলে হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ হলে কাকে মডিফাই করবে? এটা যদি হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ বুঝি ক্লজ নাই হয়, স্যার। এটা এই হি রিচ ঢাকা হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় কাকে মডিফাই করবে বলেন? হ্যালো, অ্যাডজেক্টিভ ক্লজ হলে noun আহারে, নিজেই তো অ্যান্সার দিলেন, এখন নিজেই যদি উল্টাপাল্টা হয়ে যান তাহলে তো সমস্যা। আমি যদি বলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হু দিয়ে লিখছেন, এটা কাকে মডিফাই করে বলেন তো? হ্যালো, বুঝি নাই কি বললেন? আপনার সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না স্যার। সবাই কি আমায় বুঝতে ক্লিয়ারলি পারছি। শুনতে পাচ্ছেন? No, sir. না স্যার। না স্যার, আপনাদের শোনা যাচ্ছে না। কেটে কেটে আসতেছে কথাগুলো। দেখো না এখন শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার, থার্ড নাম্বারটা। এখন আপনারা আমাকে বলেন যে আপনি যেটা বললেন যে when I was absent, এটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় এটা কাকে মডিফাই করবে? ঢাকাকে মডিফাই করার কথা। আবার বলে ভার্বকে মডিফাই করবে। আমি এখন পর্যন্ত না, একবারের জন্য ঢাকা ঢাকা টাইমকে মডিফাই ঢাকা। করবে। টাইমকে মডিফাই করবে। টাইমকে মডিফাই করবে। এখন আপনি হয়। বলেন এই হোয়েনের আগে হ্যাঁ কি স্যার, সেই জি টাইমটা স্যার। আছে উল্লেখ করে এখানে? না না স্যার, টাইম No, নাই। নাই, তাহলে অ্যাডভার্ব ক্লজ। থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ। ও যাকে মডিফাই করবে সেটা যদি আগে থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, না থাকলে ও অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা স্যার, সিম্পল কথা। বুঝতে পারছি স্যার। থ্যাঙ্কস স্যার। থ্যাঙ্কস লট। হ্যাঁ, নেক্সট কোশ্চেন প্রণাম। বলেন। একটা প্রশ্ন ছিল স্যার, একটা হুম প্রশ্ন ছিল বলেন বলেন স্যার। বলেন। প্রশ্নটা হচ্ছে যে স্যার, ওই যে অ্যাডভার্ব ক্লজটা, অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা দেখলাম যে when I was he he came at night when I was absent, এটা স্যার হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু স্যার এটা একটু বললে ভালো হতো কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ এখানে সময় নির্দেশক আরে শব্দ বাবা আছে, রে, এটা বুঝতাম at night ওটা। আপনি প্রথম ক্লাসে এই যে ক্লজ মার্কার গুলো দেখেছেন, হু, হুম, দ্যাট, হুইচ, হোয়েন, হোয়ার। এখন আপনি জানেন যে অ্যাডজেক্টিভ ক্লজ কোন একটা জিনিসকে মডিফাই করে। তো যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ কোন একটা জিনিসকে মডিফাই করে, সেটা বোঝার উপায়টা কি? সেটা বোঝার উপায়টা হচ্ছে ক্লজ মার্কারের দিকে তাকানো। আমি যদি হু দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানাই, চোখ বন্ধ করে বলেন সে কাকে মডিফাই করবে? নিশ্চয়ই কাকে বলেন তো? ব্যক্তিকে। ব্যক্তিকে। একটা ব্যক্তিকে করবে, এবং যেই ব্যক্তিকে মডিফাই করবে সেই ব্যক্তিটা তো ক্লজ মার্কারের আগে থাকবে, কারণ ক্লজটা তার পরে বসতে বাধ্য। তাহলে এখন আপনিই বলেন যদি হোয়েন দিয়ে আপনি একটা ক্লজ লিখেন, যদি সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয় সেটা একটা সময়কে মডিফাই করবে এবং সেই সময়টা তার আগে থাকবে। এটা এই কনসেপ্ট আমি বারবার বলছি কিন্তু আপনাকে, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? বুঝছি স্যার, এটা স্যার আমি স্যার ওই যে ওই ফ্রেজের কথাটা বলতে চাচ্ছিলাম, এটা বলেছে ওই যে হ্যাঁ, একবার ফ্রেজের কথা ফ্রেজের কি পরে হয়েছে বলেন। হ্যাঁ বলেন। স্যার এখানে যে এট নাইটটা হচ্ছে হি কেম এট নাইট, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। হ্যাঁ, কিন্তু স্যার এবার এটা আবার আসলে এদিকে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে, এই জিনিসটার মধ্যে একটু বলাই ফেলছে। এটা কোথায় অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল আমি বুঝি নাই বিষয়টা ভাই।
দুইটা ভিন্ন বাক্য। হি কেম এট নাইট এটা একটা বাক্য, এখানে এট নাইট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, যেটাই বলেন আপনি, সমস্যা নাই। এখন আমি যদি বলি যে কোথায় গেল, আমি যদি বলি যে হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হি কেম এট নাইট, এখানে এট নাইট একটা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারেন, প্রিপোজিশন ফ্রেজ বলতে পারেন, নো প্রবলেম। সেখানে এট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যে নাইট ওয়ার্ডটা আছে তার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। এই যে প্রিপোজিশনের অবজেক্ট পড়াই নাই, এট প্রিপোজিশন তার অবজেক্ট হচ্ছে এখানে নাইট, পড়ানো হয় নাই। হ্যালো 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 স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, শুনছি। হ্যালো হ্যাঁ বলেন, আমি শুনছি। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারছি, বলেন। হুম। হ্যালো স্যার, ওই যে যেখানে আমরা অ্যাডজেক্ট করেছিলাম ওখানে কি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাড করতে পারবো? আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন, ওটা তো পরের টপিক। আপনি যে যা পড়িয়েছি সেইটুকু আমাকে বলেন, আজকে সেইটুকুর মধ্যে প্রশ্ন করেন, সেইটুকুর বাইরে কেন যাচ্ছেন ভাই? স্যার না, তাহলে আমার কোশ্চেন নেই, মানে আমি ওইটা নিয়ে কোশ্চেন করতে চাচ্ছিলাম যখন অ্যাড হ্যাঁ করতে ক্লিয়ার, পারবো থ্যাংক কিনা। ইউ। নেক্সট তাহলে আমার কোশ্চেন কোশ্চেন নেই বলেন, স্যার, টপিক অনুযায়ী। নেক্সট কোশ্চেন বলেন। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তো আপনারা একটা ভুল দেখলাম সবাই করতেছেন, সেটা হচ্ছে হি কেম এট নাইট আর একটা হচ্ছে হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, মানে গুলায় ফেলতেছেন। এক একটা আলাদা আলাদা বাক্য। হি কেম ইয়েস্টারডে একটা বাক্য, হি কেম এট নাইট বাক্য। এখন হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এখন আপনি যদি মনে করেন যে হি কেম এট নাইট হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এটা কি ওটার সাথে কানেক্টেড বাক্য কিনা, তা তো না। কানেক্টেড বাক্য বলতে আমি এটা বুঝাতাম, যে যেটা একটা বাক্য ওটা বোঝানোর জন্য আপনাকে আমি বুঝিয়েছি। ব্যাপারটা কি ধরতে পেরেছেন? ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, শুনছি আমি। দাদা স্লাইডটা আবার একটু আনবেন? না, আমি এটাকে স্লাইডটা সেভ আসলে করছি, ভালো। আমি এটাকে সেভ করছি, আপনি বলেন, আমি শুনছি। দাদা আমি ওই স্লাইডটা থেকে বলতাম আর কি, আমি তো না দেখলে বলতে পারবো না। স্লাইড না, এটা বেসিক্যালি ডক ফাইল, আমি লিখে লিখে পড়িয়েছি, আমি কোনো স্লাইড দিয়ে পড়াই না। নেন, ওপেন করেছি, দেখেন, বলেন। বলেন, শুনছি। হ্যাঁ দাদা, ওই যে অ্যাডভার্ব ক্লজের নিচে যে থার্ড নাম্বার যে সেন্টেন্সটা আছে, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, আর উপরটা হচ্ছে যে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। তো অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম বলতে এখানে কি বোঝাচ্ছে, যে যদি আমাদের এটা যদি একটা ওয়ার্ড হয় অ্যাডভার্ব ক্লজের, তাহলে সেটা কি অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম হবে? আর এটা তো যদি আপনার একটা গত ক্লজ 4-5টা ক্লাসে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে একটা ওয়ার্ড শুধু অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড অ্যাডভার্বের মতো কাজ করছে, সেটাও অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। আর যখন একটা ক্লজ ওই অ্যাডভার্বের মতো কাজ করছে, সে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ওকে, বলেন। ওকে ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলেন, আমি শুনতেছি, আমি ফাইলটাও আপলোড করে দিচ্ছি এখনই, দাঁড়ান। হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ স্যার, আমার নিউজ পেপার পড়তে গিয়ে স্যার একটা সেন্টেন্সের সমস্যা হচ্ছিল। আপনি পারমিশন দিলে স্যার আমি সেন্টেন্সটা চ্যাট বক্সে দিতে যাচ্ছি। হ্যাঁ, আপনি বাক্যটা চ্যাট বক্সে, মানে জুমের চ্যাট বক্সে টাইপ করে দেন, আমি আলোচনা করে দিচ্ছি, সমস্যা নেই, দেন দ্রুততার সাথে প্লিজ। দাদা এখন থেকে কি ফ্রাইডে স্যাটারডে কি রেগুলার ক্লাস অফ থাকবে দাদা? ফ্রাইডে স্যাটারডে কখনোই ক্লাস হবে না ভাই, আপনার উইকেন্ড না থাকতে পারে, আমার তো উইকেন্ড আছে। প্রথম দিনই বলে দিয়েছি যে সপ্তাহে আসলে আমরা আমাদের পার্সোনাল যে চ্যাট গ্রুপ ছিল, ওখানে আসলে কেউ ইনফরমেশনটা জানতো না, যে কারণে এটা কেউ মিসকমিউনিকেশন ইনফরমেশনটা জানতো না, এটা কমপ্লিট একটা স্টুপিড কথাবার্তা। আমি আপনাদের ক্লাসে প্রথমেই বলে দিয়েছি, একদম প্রথম ক্লাসের প্রথম 10-20 মিনিটের মধ্যেই আপনি ওরিয়েন্টেশন প্রোগ্রামে পেয়ে যাবেন যে সপ্তাহে 5টা ক্লাস আমাদের হচ্ছে, শুক্র শনি বন্ধ। একদম প্রথম ক্লাসে আপনারা ক্লাস মন দিয়ে করেন না, ইনফরমেশন গুলো ঠিক মতো নেন না, তারপরে বিরক্ত হয়ে আমাদেরকে বারবার নক দিয়ে বিরক্ত করেন কেন? আমি কিন্তু এই বিষয়ে কোনো সহায়তা করি না কাউকে। আমি সরি টু সে, এটাকে কোনোভাবে এস্টাবলিশ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে দাদা, কিন্তু কেউই তো ইনফরমেশনটা একবারও বলে না, কেন কেউ জানে না। এখন আমি যদি বলি যে আমার নাম সুমন সেন, পৃথিবীর 99.99% লোক জানেন না, কারণ আমাকে কেউ চেনে না, তাই বলে কি আমি সুমন সেন না? না ঠিক আছে দাদা, কিন্তু একবার তো কেউ বলতে পারতো যে ঠিক আছে আর ক্লাস হবে না। কেউ বলে নাই, তো আমার দোষ কি? আপনার ক্লাসের ওরিয়েন্টেশন ভিডিওটা আমি দেখলি তো উত্তরটা পাচ্ছেন রে ভাই, অদ্ভুত কথাবার্তা।
এটাই আমার প্রশ্ন। দাদা ঠিক আছে, এখন যদি রেগুলার না হয় তাহলে তো এটা ফিক্স, ঠিক আছে দাদা। আমি তো প্রথম দিনই বলে দিয়েছি যে ক্লাস আমাদের হচ্ছে শুক্র শনি অফ, বাকি 5 দিন 8টার সময় হবে। যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, ধরেন আমি হয়তো অফিসিয়াল ঝামেলা আজকে বের হতে দেরি হচ্ছে, সেটা আমি জানিয়ে দেবো। তো এই শুক্র শনিবার নিয়ে আপনাদের কেন প্রশ্নটা আসবে বারবার আমি বুঝতে পারি না ভাই। এক সিম্পল একটা কথা, ঠিক আছে? আসলে জানতাম না তো এই জন্য জিজ্ঞেস করা। ঠিক আছে? আসলে জানতাম না বলেন, যে আসলে ক্লাস ভালো করে করতাম না সেটা বলেন, ঠিক আছে? হ্যাঁ, বাক্যটা দিয়েছেন নাজমুল ভাই, আপনি কি বাক্য দিয়েছেন? স্যার আমি বাক্যটা দিয়েছিলাম স্যার, এখানে স্যার আমি বিচ পেয়েছি। যে দাঁড়ান দাঁড়ান, আমি বাক্যটা কপি করে নিয়ে ক্লোজটা আসবো। মানে দাঁড়ান আকারটা আছে দাঁড়ান স্যার। দাঁড়ান দাঁড়ান রে ভাই, বুঝলাম না ভাই আপনাদের এত তাড়াহুড়া কেন? বাসায় কি বউ ওয়েট করতেছে আপনার জন্য? বিবাহিত না সিঙ্গেল? হ্যাঁ, উত্তর দিবেন এখন, উত্তর দিবেন। দেখছেন, এই যে আপনার বাক্য দেখেন, রিপোর্টেড পেয়েছেন, বাক্য দেখতে পাচ্ছেন? হ্যালো, দাদা স্যার, বাক্য দেখা যাচ্ছে। যিনি বাক্যটা দিয়েছেন নাজমুল সাহেব, দেখতে পাচ্ছেন বাক্যটা? জি স্যার। হ্যাঁ, আপনি বিবাহিত না সিঙ্গেল? উত্তর দেন নাই কেন? উত্তর দেন। সিঙ্গেল। হ্যাঁ, উত্তর দিবে। লজ্জা বলার কি আছে? লজ্জা পাওয়ার কিছু নাই এখানে, সিম্পল হিসাব। বউ বাসায় থাকলে তাড়াহুড়া থাকতে পারে, যে বাসায় বউ বকতেছে, ক্লাস করতে পারতেছি না, হতে পারে না? হতে পারে, আমার বউ আমাকে বকে অনেক সময়, বিষয় না এটা কোনো। মজা করলাম, রাগ করেন না। রিপোর্টেডলি the the country recently rejected the UN chief's call in this regard. In this regard মানে কি? এই ব্যাপারে, ব্যাপারটা ক্লিয়ার করে নেন। এই ব্যাপারে, তো এই ব্যাপারে ইউএন প্রধান অর্থাৎ জাতিসংঘের প্রধানের যে কল ছিল, এখন এই কলের মিনিংটা কি ফোন কল নাকি দাবি, ওটা আসলে আর্টিকেলটা পড়লে আমরা বুঝতে পারবো। তো যেটাই হোক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই ব্যাপারে ইউএন চিফের যে কলটা ছিল, সেটা হচ্ছে আমাদের দেশ খুব স্পষ্ট ভাবেই কি করছে, আপনার না করে দিছে, বা বলতে পারেন যে রিজেক্ট করে দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে আমাকে, আমরা আরেকটু ক্লিয়ার করে দিই, বিশেষভাবে স্পেশালি ইন কান্ট্রিজ, সেই সকল দেশগুলোতে দ্যাট আর ডিপেন্ডেন্ট অন গ্রেন ইম্পোর্টস। এখানে এই যে কান্ট্রিজ পার্টটা দ্যাট যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করা হয়েছে, এটাও কি আপনি বুঝতে পারছেন? স্যার এটা বুঝতে পারছি স্যার, ব্লিচটা কাকে মডিফাই থেমে যান রে ভাই, আপনি বলছি কোনটা বুঝেন নাই? আমি তো জানি আপনি কোনটা বুঝেন না, আপনার বাক্য দেখে বুঝতে পারছি। দেখেন তো প্রশ্নটা মিলে কিনা। এখন আপনি আমাকে বলেন যে হুইচ উই ফিয়ার সিভিয়ারলি এফেক্ট গ্লোবাল ফুড সাপ্লাই, এটা আপনার ক্লিয়ার না নাকি? হ্যালো নাজমুল সাহেব, বলেন। জি স্যার। এটাই তো ক্লিয়ার না, তাই তো? জি স্যার, এটাই ক্লিয়ার না স্যার। এই তো ক্লিয়ার না, তো কথা তাহলে আগে থেকে বাড়ান কেন? কারণ এটা বিশ্বাস রাখতে হবে যে এই লোক 14 বছর ধরে এটাই পড়ায়, এটা তার হইলো মানে তার তার জীবনের অর্জিত জ্ঞান, অর্জিত সম্পদ এই ক্লজ। এখন বলেন কি ক্লিয়ার না, আপনি আমাকে বলেন এটা কি ক্লিয়ার না। স্যার হুইচ কাকে স্যার মডিফাই করতেছে, এটা কাকে ক্লিয়ার না। মডিফাই করে ক্লিয়ার না, আমি জানি আপনি এটাই বলবেন প্রশ্ন, তারপর আপনার মুখ থেকে একটু শুনলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা আপনি এখনো ক্লিয়ার, একটু দাঁড়ান মার্ক করে দেই, এই জিনিসটা আপনি এখনো ক্লিয়ার না, এর কারণটা একটু আপনাকে আমি বলি। কারণটা হচ্ছে, কারণটা কি আপনাকে আমি বলি, একটু ঠান্ডা মাথায় ভাববেন। সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন একটা জিনিস পড়াই নাই, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে নাউন ক্লজের একটা কনসেপ্ট পড়াই নাই। তবে হ্যাঁ, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনি চাইলে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের কনসেপ্ট দিয়েও ক্লিয়ার করতে পারেন। তবে আমরা সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা একটু মানে দুই ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। তো যেহেতু আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা পড়েছি, সরি নাউন ক্লজটা পড়ি নাই, তাই এটা নাউন ক্লজ দিয়ে ইজিলি এক্সপ্লেন করা যেতে পারে। কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ পড়েছেন, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েও এটাকে আপনি এক্সপ্লেন করতে পারেন। কিভাবে পারেন আপনাকে আমি দেখাই, দেখেন, ঠিক আছে? এই যে দ্য কান্ট্রি রিসেন্টলি রিজেক্টেড ইউএন চিফের কল, এই ব্যাপারে যে কলটা দিছে, এই কলটা রিজেক্ট করে দিছে। তো একটা জিনিস আপনি একটু বলেন, আপনি জানেন যে খুব ঠান্ডা মাথায় বুঝেন, হ্যাঁ, যে অ্যাডজেক্টিভ ক্লজ
অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করে বলেন তো বুদ্ধি করে একটু শুনি। হ্যাঁ, নাউনকে। নাউন নাউনকে মডিফাই করে। আচ্ছা, নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, এটাকেও মডিফাই করতে পারে, কার কোনো ডিবেট আছে? না। নাউনের পরিবর্তে নাউন ফ্রেজ বসতে পারে, তাকেও মডিফাই করতে পারে, কার কোনো ডিবেট আছে? না। তো নাউনের পরিবর্তে যদি নাউন ক্লজ বসে, তাকেও মডিফাই করতে পারে, কোনো ডিবেট থাকা উচিত নাকি না বলেন? না স্যার, কোনো ডিবেট নাই। কোনো ডিবেট থাকা উচিত না। মূলত এখানে এই ঘটনাটাই ঘটছে। এখন আপনি যদি এক্সপ্লেনেশন চান, তাহলে বেসিক্যালি আপনাকে আমাকে এই নাউন ক্লজটা পড়ায় নিতে হবে। পড়ায় নিলে আপনি পুরোপুরি বুঝবেন, নতুবা আপনি বুঝবেন না, ঠিক আছে? এখন এটার জন্য আমাকে আবার 1-1.5 ঘন্টা বকবক করতে হবে, মানে নাউন ক্লজটা শিখাইতে হবে। এখন আপনি কি এখন এটার ব্যাখ্যা চান, নাকি এটা আপনি সুন্দর করে নোট করে রাখবেন, বরঞ্চ নাউন ক্লজ পড়ার পরে আপনি ওই দিন আপনি আমাকে দেখায় নেবেন, কোনটা ভালো হবে বলেন? স্যার ওই দিনই ভালো হবে স্যার। ওই দিনই ভালো হবে। So, আপনি বাক্যটা সুন্দর করে রেখে দিয়েন। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ আলটিমেটলি বা চাইলে নাউন ক্লজকে মডিফাই করে, এই জায়গাটায় যখন আমরা পৌঁছাবো তখন আমরা টান দেব। কি টান দেব জানেন? যে অ্যাডজেক্টিভ ক্লজ চাইলে ভাই পুরো একটা ক্লজকেই মডিফাই করতে পারে। মূলত এই জিনিসটাই এখানে ঘটছে, আর কিছুই না। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তাই এটার অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ এবং এই নাউন ক্লজের কম্বাইন্ড একটা ডিসকাশন করতে হবে। 5-10 মিনিট বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, এবং এই বাক্য প্রচুর পাবেন পত্রিকাতে। আমরা যদি বলি শান্ত থাকেন, নোট করে রাখেন, দেখবেন যে আপনার সকল সমস্যার সমাধান আসতেছে। বুঝতে পেরেছেন ভাই? হ্যালো নাজমুল ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি বিদায় নেব নাকি বিদায় নেব না বলেন? আচ্ছা, আমি তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।